নমস্কার। কবি গান শুনবার তরে যারা এসেছেন আসরের ভিতরে, কাছে কিংবা আছেন দূরে, সর্বপ্রথমে প্রণাম জানাই। ও দয়াল, তোমার কাছে যখন থাকি এই হৃদয়ে ভরে তোমায় ডাকি,
হরিপদে তোমার লাগি পরাণ কাঁদে শরণ নিলাম তব রাঙা পায় ঘোর বিপদে তরিতে ওঠো হরি তরিতে নইলে কিন্তু তরি মারা যায় হৃদ কদম্ব তরু মূলে দেখি যেন আখি মেলে শান্তি হরির যুগল মূর্তি খান হরি নামে পরে শ্বাস তারক্ষল রসরাজ সুকণ্ঠে গাইল কবি গান কাব্য সাগর দিতে পারি তোমাকে করে কান্ডারি হরি নামে খাটাইয়ে পাল তোমার পদে দিলাম ভার যা করো হরি আমারে তরির ধরো তুমি হাল জুড়াইতে মনের জ্বালা কবিতার এই ছন্দের মালা তব কণ্ঠে করিলাম অর্পণ নিজ গুণে কৃপা করে থেকো হরি মাথার পরে এদিনে প্রার্থনা হরি করিও গ্রহণ অমন জপ বসে হরি নাম নামে কিবা পরিণাম মনস্কাম তোর হইবে পুরাণ পেশ জনম দুর্লভ তেজিয়া বিষয় বৈভব সার করো দীনবন্ধুর রাতুল চরণ ৮০ লক্ষ জনম পরে এসেছো মানবের ঘরে প্রেম বাজারে যেতে যদি বাসনা সকল কিছু দিয়ে ভুলে প্রেম সুরে বাহু তুলে দিবা রাত্র করো উপাসনা অমন যাদের ভাবলি প্রিয়জন পুত্র কন্যা পরিজন চলার পথে দুদিনের পরিচয় আসবে যেদিন কালো স্বপ্ন ভাঙবে সোনালি স্বপন রঙ্গমঞ্চের মতো অভিনয় তাই বলি মন সকাল সকাল ছিন্ন করো সম্পর্কের জাল দেহ হরি কান্ডারি করো সার এলিরে মন ভবের হাটে এবার জীবন রবি বর্ষ পাটে ভব নদী কেমনে হবি পার এ বন্দনা করে সায় পরে বন্দি মায়ের পায় যে পদ করিলে লক্ষ্য সব কিছু তার উপলক্ষ জীবগণ ধ্রুব মোক্ষ পায় আপনারা আমার কথা নিবেন কিঞ্চিত পূত পবিত্র আশীর্বাদ আমার শিরে ঢেলে দিবেন যাহাতে কবি গানের মধ্যে কাটে আমার বাকি জীবন গীতার মধ্যে লেখা আছে আপনাদেরও দেখা আছে মুখং প্রতিবাচলং পঙ্গুলং ধায়তে গ্রীম যৎ কৃপকমহং বন্ধে পরমানন্দ মাধব মাধবের যদি কৃপা হয় অসম্ভব সম্ভব হয় পঙ্গু জনে লঙ্গে গিরি বোবায় কথা কয় সেই মাধব তো আপনাদের প্রত্যেকের মধ্যেই রয় তার প্রমাণ শাস্ত্রে পাওয়া যায় নারদ একদিন জিজ্ঞাসা করেছিল ঠাকুরের পাশ ঠাকুর তুমি সদা সর্বক্ষণ কোথায় করো বাস তদুত্তরে কি বলেছিল আমার পিতব্বাস নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে জগন্নাং হৃদয় নচ মদ ভক্তা যত্র জ্ঞান্তি তত্র তৃষ্ণামি হে নারদ নারদ আমি বৈকুণ্ঠেও থাকি না আর যোগীর হৃদয়ও থাকি না যেখানে মোর ভক্তগণে মর্ত থাকে নাম সংকীর্তনে সেই মধুর বৃন্দাবনে নেমে আসিতে বসি নিবাস নারদ বলে হয়েছে ভালো বেলা বুঝি ডুবে গেল চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বলো একজন মা আছে না আর সব মাসিমা তাই না আমার মা পারে না তবুও দেয় দেখেছে আরে এত মা থাকতে সব কি মাসিমা না সৎ মা কোনজন তা তো আমরা বলতে পারি না যাক বন্দনার বাদ করে শেষ মূল বক্তব্যে করব প্রবেশ সবিশেষ জানাই আমার আত্মনিবেদন গাহিয়ারে কবি গান সবাই হরম দণ্ডায়মান আশীর্বাদ করবেন সর্বজন এ প্রসঙ্গ দিয়ে বাদ করব কাব্যের অসাস্বাদ আসল নাম আমার বাদ দিতে হবে কাল্পনিক নাম ধরে দাঁড়াইলাম সভা পরে ধৈর্য সহকারে শুনিবেন সবে নাম আমার কবিতা সরকার আসলে আমার বলা দরকার মিথ্যার কিছু নয় আপনাদিকে আছে জানা নিজ নামে তো কবি গান চলে না তাই কাল্পনিক নাম আমার ধরতে হয় তবে কাল্পনিক নাম ধরার আগে বলি আমি পুরো ভাগে একটা ভাগবতীয় কথা মনে পড়ে যায় এক দিবসে নারদ মুনি এসে বলে কৃষ্ণের ঠাই ও ঠাকুর কিসে তুমি সুখী হও আমার কাছে খুলে পাও তোমারই কাছে জানিবারে চাই কৃষ্ণ বলছে নারদ দিন অন্তে কলে বরে আমার কথা মনে করে যদি ভক্ত হওয়ার নামে নিবেদন করে খায় আমি বলি তোমার ঠাই ভক্তের নিবেদিত অন্ন আমি গ্রহণ করি কানাই নারদ বলছে ঠাকুর অন্ন যদি ভক্তের না থাকে তাহলে কি দিবে তোমাকে সেই কথাটি জানিবারে চাই কৃষ্ণ বলছে নারদ অন্ন যদি না থাকে তাহলে আমি কৃষ্ণ নীলদল বৃক্ষে দিয়েছি কত পক্ষ পক্ষ ফল কর্মক্লান্তে কলে বরে আমার কথা মনে করে যদি ভক্ত একটা ফল আমার নামে নিবেদন
ফল আমি গ্রহণ করি কানাই। নারদ বলছে ঠাকুর, বৃক্ষের ফল যদি পড়ে যায় তাহলে ভক্ত কি দিবে তোমায় বলো দেখি কৃষ্ণ সামরায়। কৃষ্ণ বলছে নারদ, বৃক্ষের ফল যদি পড়ে যায় তাহলে আমি কৃষ্ণ জগৎ পাতা, বৃক্ষে দিয়েছি কত পাতা, দিন অন্তে কলে বনি আমার কথা মনে করে যদি ভক্ত একটা পাতা আমার নামে নিবেদন করে খায়, আমি বলি তোমার ঠাই ভক্তের নিবেদিত পাতা আমি গ্রহণ করি কানা। নারদ বলছে ঠাকুর, এই কাল বৈশাখীর দুরন্ত ঝড়ে যদি গাছের পাতাও যায় ঝরে তারা বলো কি দিবে তোমায়। কৃষ্ণ বলছে নারদ, কাল বৈশাখীর দুরন্ত ঝড়ে যদি গাছের পাতাও যায় ঝরে তাহলে আমি কৃষ্ণ নীলদল পৃথিবীতে দিয়েছি 3 ভাগ জল, দিন অন্তে কলে বনি আমার কথা মনে করে যদি ভক্ত একটু জল আমার নামে নিবেদন করে খায়, আমি বলি তোমার ঠাই ভক্তের নিবেদিত জল আমি গ্রহণ করি কানাই। নারদ বলছে ঠাকুর, নদীর জল যদি শুকিয়ে যায় মরুভূমি সমতুল্য হবে প্রায়, সেই ভক্ত কি দিবে তোমায়। কৃষ্ণ বলছে নারদ, নদীর জল যদি শুকিয়ে যায় গাছের পাতা ঝরে যায় আর অন্য গৃহে নাহি রয় তাহলে আমি কৃষ্ণ নীলদল প্রত্যেকটা ভক্তের চোখে দিয়েছি পূত পবিত্র গঙ্গা জল। কৃষ্ণ কৃষ্ণ বলিয়া আখির বাড়ি ভেলিয়া ভাবেতে গলিয়া মন তুলসী নয়ন জলে যদি ভক্তি আর ঘটায় চরণ তলে ভক্তের ভক্তি আর নয়ন জল সেবা করি কানাই। তাহলে আমার কৃষ্ণ কেমন দয়াল হলো, ভক্তের ভক্তি আর নয়ন জল সেবা করলো। চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বলো। আমার এক বাবা বলেছে যে বসে আছে আর এক সরকার, আপনার সম্পর্কে কি হয় এটা একটু জানতে চাই। এই বলা যায়? আপনারা বলেন, স্বামী স্ত্রীর সম্পর্কে বলা যায়? আপনারা একটু বলুন দেখি। এ সম্পর্ক বলা যায় না, নিজেরা নিজেরা আর কি। এ প্রসঙ্গ এখানেই থাক, মনে আমার আছে ভাবো। এখন আমি কাল্পনিক ভূমিকায় যাব। কাল্পনিক ভূমিকা কি হয় দিয়ে যাব তার পরিচয়। একদিকে থাকবেন রাইচরণ আর একদিকে থাকবেন অশ্বিনী গোসাই, দুই দিকে দুইজনকে পাই। তাহলে আমি রাইচরণ নাম ধরে দাঁড়াইলাম, সভা পরে বাঘ বিতান্ডার করে আয়োজন। বিপক্ষে কবি যিনি, বিপক্ষে যিনি কবি আঁকিবেন সুন্দর ছবি, বন্দি তার রাতুল চরণ। অশ্বিনী গোসাই যাহার নাম, পরিচয় তার ধরাধাম, রসাজ্ঞ রসের চূড়ামণি, তার সাথে হবে পাল্লা, পাল্লায় উঠবে রসগোল্লা, রসা সাধন করবেন জ্ঞানী গুণী। তার কিছু আচরণে ব্যথা পেয়েছি আমার মনে, ব্যথা তাই করিবারে নাশ, মন হয়েছে সতৃষ্ণ, কয়েকখানা করে প্রশ্ন পূর্ণ করব মনের অভিলাষ। গোসাই, অশ্বিনী গোসাই, তোমার কাছে আমি একটু জানতে চাই। লোকের মুখে শুনতে পাই তোমার গুরু নাকি মহানন্দ গোসাই, তুমি তার পরাণের পরাণ। আমা এই কথাগুলো না শুনলে জবাবে কিছু বুঝতে পারবেন না। লোকের মুখে শুনতে পাই তোমার গুরু নাকি মহানন্দ গোসাই, অশ্বিনী গোসাইর গুরু হচ্ছে মহানন্দ গোসাই। লোকের মুখে শুনতে পাই তোমার গুরু নাকি মহানন্দ গোসাই, তুমি তার পরাণের পরাণ। শাস্ত্রের পাতায় আছে, আমি বলি আপনাদের কাছে, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালি জল, মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল। আছে না বাবা? শাস্ত্রের পাতায় আমরা পাই, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালি জল, মাতা পিতা
গোড়া গাছের গোড়া, হরি গাছের ফল। হরি যদি গাছের ফল হয় আর মাতা পিতা যদি গাছের গোড়া হয়, তাহলে তুমি গুরু করলে কিসের দায়? অশ্বিনী গোসাই, তোমার কাছে আমি একটু জানতে চাই, তুমি কেন গুরু করেছো? মাতা পিতাকে ভজনা করলেই তো আমার সব হয়ে যায়। পরম গুরু হচ্ছে মাতা পিতা, তাহলে ওইটা হলো গোড়া। তুমি গুরু করলে কিসের দায়? এই গুরু করলে কি হয় দিয়ে যাবে তার পরিচয়, তোমার কাছে জানিবারে চাই। তারপরে প্রথম প্রশ্ন গেল হয়ে কার্যনাইয়ের কথা কয়ে দ্বিতীয় প্রশ্নে যাই। গোসাই, তোমার গানের মাঝে পাই, লয়ে নিজ নারী ব্রহ্মচারী ঘুচাইতে বেবিচার, হরিচাঁদের অপার লীলা লীলা বোঝার সাধ্য আছে কার? তোমার গানের মাঝেই পাই। এখানে কিন্তু নারীকে ঊর্ধ্বে রেখেছো, তুমি আমার কাছে আসো। এখানে নারীকে উপরে রেখেছো, আবার তোমারই গানের মাঝে পাই কামিনী কালনাগিনী ভনিনীর বিশাল বিষ। ওজার নিঃশ্বাসে ভ্রমণ্ড নাশে, না জেনে কেন হস্ত দিস। এখানে নারীকে কত নিম্ন ভাগে নামিয়েছো, ব্যাপারটা কি? আমার তো গোসাই জানা শোনা নাই, তোমার কাছে একটু জানবার জন্য আসি, তোমার কাছে একটু বসি, এই তো আমার কর্ম, আর কিছু নয়। শোনেন, এই পাগলের পাগলামি তো এই মতুয়ার দলে সব পাগল পাই, কিন্তু অন্য এই বৈষ্ণব দলে এত পাগল নাই। আমার কাছে শুনে যাবেন ভাই, মতুয়ার দলে এত এই যে যত পাগল, বৈষ্ণব দলে এত পাগল নাই। এই পাগল যে কি জবাব দেবে তা তো আমার জানা শোনা নাই, তবে আমার একটা গল্প মনে পড়ে গেছে। এক বুড়োর গেছে গাই হারাইয়া, আমার শুনেন কিন্তু, এক বুড়োর গাই হারাই গেছে। বুড়ি ডাক দিয়ে বলছে, ও বুড়ো, গাই হারাই ফেলেছো, কপালে খাবার জুটবে না, এই হারিকেন ধরাই দিচ্ছি, বলি তোমার কাছাকাছি গাই খুঁজে নিয়ে আসা চাই। বুড়ো কি করেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমি বলি আপনার দিকের কাছে টুক টুক করে হারিকেন নিয়ে গাই খুঁজতে চলে গেছে। এই গ্রাম সে গ্রাম, ওই গ্রাম পাশের গ্রাম, সব গ্রামে গাই খুঁজে সারা রাত গাই খুঁজে পায় নাই। সকাল 11টা বাজে, ও মা, সকাল 11টা বাজে, বাড়ির বাইরে যাচ্ছে, বাড়ি চিনতে পারে নাই, মাথা ঠিক নাই, ওই গাই খুঁজে পায় নাই, এই জন্য মাথা ঠিক নাই। বাড়ির বাইরে যাচ্ছে, বাড়ি চিনতে পারে নাই। বুড়ি দেখতে পায় যে বুড়ো মনে হয় গাই খুঁজে পায় নাই, ওই যে বাড়ি চিনতে পারে নাই। ছেলেটাকে ডাক দে, কয় ছেলে তাকিয়ে ডাক, তোর বাবার অবস্থা কি, দেবো এর ব্যবস্থা। তোর বাবা মনে হয় সারা রাত গাই খুঁজে পায় নাই, সকাল 11টা বাজে, বাড়ি চিনতে পারে নাই, বাড়ির বাইরে যাচ্ছে, হারিকেন নিবানোর কথাও মনে নাই। ডাক দে বল, বাবা হারিকেন নিবাইয়ে বাড়ি এসে ভাত খাবা। ছেলে চলে গেছে। আমি বলি আপনার দিকের কাছে, ও বাবা, বাবা হারিকেন নিবাইয়ে বাড়ি এসে ভাত খাবা। বাবা বলছে, ওরে ভাই, তামাক খাওয়ার সময় নাই, নিজের আপন সলিড নগদ টাটকা পদার্থ দিয়ে সাউবান মাইছে, আরে কই ওরে ভাই, তামাক খাওয়ার সময় নাই। দেখেছেন অবস্থা, ওই মাথা ঠিক নাই। এখন বুড়ি দেখতে পায় ব্যাপার, নিজের ছেলের ভাই কয়, মাজায় বাগা ফেল দিয়ে কাপড় পরিয়ে সামনে যায়, চৌমিন সে নিবংশে পাও কি, নিজের আপন সলিড নগদ টাটকা পদার্থ দিয়ে সাউবান মাইছে, তারে ভাই কও কেন? কয় ওরে মা, গাই হারাই গেলে দেরি থাকে না। বুঝছেন? এবার বৌরি মা কইছে, তাই এই যে পথ, অশ্বিনী গোসাই ওনারে তো বলা যায় না। এই মতুয়ার দলের কথা একটু বলি, পাগলের দল কিনা, এই জন্য একটু বলে যাই, এনাদেরও মাথা ঠিক থাকে না। জবাব যে কি দেবে আমার জানা শোনা নাই। দুইখানা হয়ে গেছে। আমি বলি আপনার দিকের কাছে আর একখানা প্রশ্ন করতে চাই। আর একখানা প্রশ্ন কি হয় গোসাই, এই যে হরি ঠাকুরের যে মতুয়ার দল, হরি ঠাকুর যে মতুয়ার দল, কাঁধে দিয়ে তারা ঢাক ঢোল, হাতে
হাতে তাদের থাকে লাল নিশান। ওই যে মতুয়ার দলে হরি নাম করতে করতে ওড়াকান্দি যায়, ঠাকুরনগর যায়, অচৈতন্য কেহ হইয়ে পড়িয়ে রয়, আবার তাকে কাঁধে করে ভিতর বাড়ি নিয়ে যায়। এই যে হরি নাম করতে করতে মতুয়ারা ওড়াকান্দি যায়, এই নামে কি হয়? এই মতুয়ার বৈষ্ণবের মধ্যে পার্থক্য কি? মতুয়ার বৈষ্ণব, এই যে হরিভক্ত আছে যারা মতুয়া হয়েছে, তারা মধুর কথা শুনিবারে চায়। বৈষ্ণব দেখিলে পরে মতুয়ারা কেন নিন্দা করে তোমার কাছে জানিবারে চাই গোসাই। আর বেশি বলবো না, মনে করি ভাবো না। এই নাম, এই হরি নাম, একজন এসে বলছিল আমাদের ঘরে এসে যে এই নামের উৎপত্তি কোথায়? এই যে হরি নামটা এলো, এই নামের উৎপত্তি কোথায়? এই হরি নাম কোথায় ছিল? কে আনিল? নামের উৎপত্তি কোথায়? গোসাই তোমার কাছে একটু জানতে চাই। আর বেশি বলবো না, মনে করি ভাবো না। এখন সুর ছন্দে আর একখানা ধুয়ে গীতি গাই, গল্প আর একটা দিয়ে যাই। এমন দিন পাই কি আর না ভাই, মা দেবো আর একটা গল্প। না আপনাদের ভালো লাগছে না? না গল্প দিই, ভালো লাগছে তাই? ঠিক আছে তাহলে বলছি। এক ভদ্রলোকের একটা ছেলে ছিল, মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করে দেয়। কিছুদিন যেতে যেতে বলি আমি সবার সাক্ষাতে ছেলের টাকার প্রয়োজন হয়। বাবার কাছে চিঠি লিখে দেয়, পূজনীয় বাবা মা কেমন আছে, বন্ধু বান্ধব কেমন আছে, আত্মীয় স্বজন কেমন আছে, পুকুর থেকে মাছ ধরেছে নাকি, বিল শুকাইছে নাকি, মুরগিতে ডিম পড়াচ্ছে নাকি, গাভীতে বাচ্চা দেশে নাকি, মাঠে ফুটবল খেলা হচ্ছে নাকি, যা মনে আসে তাই ওই চিঠির মধ্যে কষে। লাস্টে লেখের বাবা টাকার প্রয়োজন, টাকা চাই। ওই খামে ভরে ছেড়ে দেয়, বাবার কাছে পৌঁছে যায়। বাবা করে ধারণা ছেলে তো বোধগম্য হলো না, এত টাকা খরচা করে ছেলেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করেছি, কিন্তু বোধগম্য নাই। এত কাগজ এত কালি খরচা করতে হবে কেন? দুই কথাই লিখে দিলে হয়ে যায় ছেলে যে বাবা টাকার প্রয়োজন, টাকা চাই, একবারে হয়ে যায়। তা না লিখে এত কথা লেখাই যে ব্রাহ্মণের ফর্দ লিখেছে, ছেলেকে চিঠির মধ্যে জানিয়ে দিয়েছে, ছেলে টাকা তো ইনকাম করা লাগে না, বাবার ইনকাম করা টাকা পাওয়ার কাগজ কলমে ঘষিয়ে যাও, ব্যাপার কি? এত কাগজ এত কালি খরচা করতে হবে কেন? দুই কথাই লিখে দিলে হয়ে যায়, বাবা টাকার প্রয়োজন, টাকা চাই। তা না লিখে ব্রাহ্মণের ফর্দ লিখেছে। ওইটা যখন জানিয়ে দেয়, ছেলে একটু দুঃখ পায়, মনে করে ধারণা বাবার কাগজ কালি জীবনে আর খরচা করব না, বাবার কেনা কাগজ কালি জীবনে খরচা না করে আমি চিঠি লিখবো। ওই প্রথম যে হেঁটে যায়, দেখে যায় একটা সিগারেটের খাপ মশাই, ওইটা ধরে তুলেছে। ওর মাঝে কিন্তু একটা সাদা কাগজ আছে, দুই দিকে ছিঁড়ে দাঁড়িয়ে রয়। পাশ দিয়ে এক ভদ্রলোক হেঁটে যায়, তাকে ডাক দিয়ে কয়, বাবু পেনটা একটু দেবেন? ওই পরের পেন আর সিগারেটের খাপের কাগজ, এই যে চিঠি লেখছে কি জানেন? পূজনীয় বাবা, পকেট ফাঁকা, চাই টাকা ইতি খোকা। এর থেকে আর সংক্ষিপ্ত চিঠি আর হয়? ওইটা খামে ভরে ছেড়ে দেয়, বাবার কাছে পৌঁছে যায়। ঠাকুরের কাজ ঠাকুর করে, আমি বলি আপনাদিকের ধারে ওই গিফটে বাবা বিরাট পাটের গুদম পুড়িয়ে বাজারে ছাই হয়ে যায়, মুখ মলিন করে বারান্দায় হরিয়ে রয়। এমন সময় পিয়ন গিয়ে চিঠি দেয়, বাবু চিঠি, তোমার চিঠি। ওই সাতার ব্রাহ্মণের ফর্দ পড়ার সময় আমার নাই, আমার বাজারে 8টা 10টা পাটের গুদম, তাই দেখবো না সাতার চিঠি পড়বো। পিয়ন কয়, তোমারটা নিয়ে আমি করবো কি? চাই এই যে তোমারটা রেখে যায়। রেখে চলে গেছে। দুঃখের মধ্য দিয়ে ওই চিঠিটা খুলে দেখতে পায় ছোট্ট একটা কাগজ, লেখা কি? পূজনীয় বাবা, পকেট ফাঁকা, চাই টাকা ইতি খোকা। বাহ, বাবা মনে খুব আনন্দ পেয়েছে, যাক আমার ছেলের একটু বোধগম্য হয়েছে, সংক্ষিপ্ত ভাবে চিঠি লিখেছে, একটু বোধগম্য হয়েছে। তবে আমি যে টাকা পাঠাতে পারবো না, এটা তো ছেলেকে না জানালে হবে না। বাবা জানাচ্ছে কি জানেন? স্নেহের দুলাল, গুদম পুড়িয়ে সাফ করো তুমি মাপ, ইতি তোমার বাপ।
আমি বলি অশ্বিনী ঘোষাল ঠাই ইতি তোমার বাপ দিয়ে ছাড়ান দিও না, এইটা তোমাকে জানাই। একটু লম্বা চওড়া করে আলোচনা করো। আমার যেমন সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত জবাব দিও না। যাক, তবে বেশি কথা না দিয়ে বক্তৃতা প্রথম আসর শেষ করে যাই। এবার সুর আর ছন্দে মনের আনন্দের একখানা ধুয়ে দিতে।
গোবিন্দ আমার কি করলেন, 16 আনা চালান দিয়ে আমাদের ব্যবসায় পাঠিয়ে দিলেন। কিন্তু আমরা ব্যবসা করতে এসে মায়াময় সংসারে এসে কাম কামনা লোভ লালসায় ভুলে গিয়ে চালান হারিয়ে শূন্য তবিল নিয়ে আমরা বসে আছি। চালান হারিয়ে শূন্য তবিল নিয়ে আমরা বসে আছি। চালান হারানো ব্যক্তির একটা কথা মনে পড়ে যায়, বলে যায় এই ধর্মসভায় এক ভদ্রলোকের দুটো ছেলেকে সমানে চালান দিয়ে ব্যবসায় পাঠিয়ে দিলেন। বড় ছেলে ব্যবসায় লাভবান হয়ে বাড়ি ফিরে এলে বাবা তার ডেকে কয়, ছেলেকে গরম ভাত রান্না করে দাও। এই সময় মা কি করছে, ছেলেকে গরম ভাত রান্না করে খেতে দিচ্ছে আর বাবা পাশে বসে হাওয়া দিচ্ছে। কারণ কি, বাবা ছেলে আমার ব্যবসায় লাভবান হয়েছে। কিন্তু তারই ছোট ছেলে ব্যবসায় লুজার গিয়ে গভীর রাত্রে ক্ষুধার্ত অবস্থায় চালান হারিয়ে শূন্য তবিল নিয়ে মাকে এসে ডেকে বলছে, মা গো, আমাকে দুটো খেতে দাও, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। বাবা তার শুনতে পেল, ছেলেকে ডাক দিয়ে বলল, আমি বলি তোমার কাছে কাছারি ঘরে কর্মচারী আছে, কর্মচারীর পাশে গিয়ে ঘুমাও। দেখেছেন যার চালান হারিয়ে গেছে তার অবস্থা কেমন হয়েছে, যে ব্যবসায় লাভবান হয়েছে তার অবস্থা কেমন হয়েছে। আমাদের গোবিন্দ 16 আনা চালান দিয়ে আমাদের ব্যবসায় পাঠিয়ে দিয়েছে। তার সঙ্গে আমরা কথা দিয়েছি, গোবিন্দ মায়াময় সংসারে আমাদের পাঠিয়ে দাও। মায়াময় সংসারে গিয়ে তোমার নাম গুণগান কীর্তন করব, ভক্ত সঙ্গে সাধু সঙ্গ করব। এই কথা আমরা বলে এসেছি, কিন্তু আমরা তা না করে গোবিন্দের কথা আমরা শুনি নাই। আমরা যে চালান হারিয়ে শূন্য তবিল নিয়ে বসে আছি, তিনি কি আমাদের কাছে হিসাব চাইবে না? তখন আমরা কি হিসাব দেব? এই জন্য আমার কবি লিখেছে, এই বিশ্ব মাঝে ভবের হাটে কত রাজা জমিদার
খেতে রয়েছে আমার অশ্বিনী গোসাই, তাহার কাছে কয়েকখানি প্রশ্ন করে গেলাম দান, দেখি কোন ভাবে এসে তিনি সমাধান দেন। নাম করিলে কি হয় বলো আমার জানা নাই, তোমার কাছে জানবো আমি অশ্বিনী গোসাই। এই জগতে গুরু করলে কি বাবা হয়, সেই কথাটি ভালো করে বুঝাবে আমায়। নারীকে শ্রেষ্ঠ করে নিচে নামালে কেন, সেই কথাটির জবাব তুমি ভালো করে আনো। যাক তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে সেজন্য সে কোন কথা কয়, অন্তত কোন ভাবে উঠাইয়া লয়, সেইভাবে থেকে থেকে বলতে হবে তারে। এই তো বাসনায় আমার রয়েছে অন্তরে, পূর্ব গগনে উদিত আরো অবিরসরা জয়পুরে তারক। দুর্গাপুরে হরিবার আর মনোহর, দুইজনকে বানাইল কবি জ্ঞানের দল। সেই বাগানে ফুটেছিল অনেক ফুল, পাগল নরেন্দ্র আর রাজবল্লভপুর। তারপরে দেশে দেশে হইল জয় জয়, কবি জ্ঞানে বানাইল নিশিয়ার বিজয়। বড় বড় কবি আমাদের খুঁজেরা ছিল, গালে টানে একে একে সাথে সাথে গেল। বাজাইয়া রাখতে হলে কাব্য কৃষ্ণি দুই সাজন করতে হবে নূতন এসে। আমার উপর দৃষ্টি করবে সবাই, কবি জ্ঞানের মধ্যে ডুবে থাকলাম। এদিকে আসলো তো জ্ঞানী গুণীজন, প্রত্যেকের চরণে জানাই গুলাম। এদিকে আসলো তো মাতৃ জাতি, সবার চরণে জানাই গুলাম। তবে শহরের ভরসা করি এক কাব্য সকলকে দিলাম। আমার এই ভাব ধরে এখানে সঙ্গ করি, যার যার ইষ্ট প্রেমানন্দের বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল।